হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অ্যাডমিনিস্ট্রেশন, সোসাইটি অ্যান্ড কালচার আন্ডার দ্য আব্বাসিডস। আব্বাসি আমলের শাসন, সমাজ ও সংস্কৃতি এই টপিকটা আজকে আলোচনা করব। তোমাদের সিলেবাসে এটা আছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা একটু ঝাপসা আছে, যেহেতু এটা আমার বই থেকে তোলা, ঠিক আছে? একটু ঝাপসা উঠেছে। অতএব তোমাদের কাছে আশা করি বই রয়েছে, সবার কাছেই বই থাকার কথা। ওকে, তোমরা নিজেরা নিজেদের বইগুলো একটু দেখবে। আমি যখন কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করাবো। তবে যেহেতু আমি তোমাদের এখন কনসেপ্ট ক্লাস করাবো, প্রথমে তোমাদেরকে এই টপিক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। অতএব তোমরা বই না দেখলেও সমস্যা নেই। তবে ক্লাস কমপ্লিট হওয়ার পরে তোমরা অবশ্যই টেক্সট বই একটু দেখে নেবে, দেখে কোশ্চেনগুলো একটু ম্যাচ করে নেবে। ওকে, চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো যে আব্বাসী আমলের শাসন ব্যবস্থা, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই শাসন ব্যবস্থাটা কেমন প্রকৃতির ছিল, অর্থাৎ তাদের শাসন কার্য তারা কেমনভাবে পরিচালনা করত এবং তাদের শাসন ব্যবস্থার মধ্যে কি, কি ডেভেলপমেন্ট হয়েছিল, তারা কেমনভাবে শাসন কার্য পরিচালনা করত, সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। ওকে, চলো। প্রথমেই যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি যে খলিফার সর্বময় কর্তৃত্ব। দেখো, এই পয়েন্টটি বলার আগে তোমাদের একটু বেসিক কিছু কথা বলে রাখি। দেখো, আব্বাসীয় শাসন ব্যবস্থা তোমরা সকলেই জানো, আব্বাসীয় খেলাফতের আগে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? আমিরে মুয়াবিয়া তিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। সো এই আমিরে মুয়াবিয়া কর্তৃক যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, উমাইয়া খলিফারা যে শাসন ব্যবস্থা সূচনা করেছিলেন, সে শাসন ব্যবস্থা পূর্ণতা লাভ করেছিল এই আব্বাসীয় যুগে। ওকে, অর্থাৎ তারা যে শাসন কার্য স্টার্ট করেছিলেন, উমাইয়া খেলাফত তারা প্রতিষ্ঠা করেছিলেন আমিরে মুয়াবিয়া কর্তৃক, ওই খেলাফতটা পূর্ণতা লাভ করেছিল কোথায় এসে? আব্বাসীয় যুগে এসে। ওকে, আব্বাসী আমলে আমরা যদি দেখি, উমাইয়া পিরিয়ডটাও যদি একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে উমাইয়া পিরিয়ড থেকে আব্বাসীয় পিরিয়ডে এই যে শাসন ব্যবস্থা, হ্যাঁ, এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সংস্কার সাধিত হয়েছিল। হ্যাঁ, সর্বক্ষেত্রেই, বিশেষ করে আব্বাসীয় শাসন আমলে শাসন বিভাগের, হ্যাঁ, উল্লেখযোগ্য সংস্কার সাধিত হয়েছিল। ঠিক আছে? তবে তোমাদেরকে এখানে একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, উমাইয়া খেলাফত যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তোমরা সকলেই জানো রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক তেমনই আমাদের আব্বাসীয় খেলাফত যেটা আমরা দেখছি বা যেটা আমরা পড়ছি, এটাও কিন্তু রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ উমাইয়া খেলাফতের মতো আব্বাসীয় খেলাফতও কিন্তু রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এখানে আমাদের আব্বাসীয় খলিফারা তারা কিন্তু উমাইয়াদের মতো ছিল না। উমাইয়া খলিফারা অনেকটা সংকীর্ণ মনের ছিল। হ্যাঁ, তারা জাতীয়তাবাদী নীতি ত্যাগ মানে তারা জাতীয়তাবাদী নীতি গ্রহণ করত। কিন্তু আব্বাসীয় খলিফারা আমরা যদি দেখি, তোমরা অনেকেই পড়েছো, আমি এর আগে একটা দুটো ক্লাস সম্মত করিয়েছি। সো তোমরা যদি আব্বাসীয় খলিফাদের দেখো, তারা কিন্তু এই জাতীয়তাবাদী নীতি তারা পরিহার করেছিল। তারা কিন্তু এই উমাইয়া খলিফাদের মতো সংকীর্ণ হৃদয়ের বা মনের মানুষ ছিল না। ঠিক আছে? তোমরা যদি উমাইয়া পিরিয়ডটা একটু ভালো করে পড়ে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে উমাইয়া যুগে কিন্তু বড়, বড় স্টেজে বা বড়, বড় যে পদগুলো ছিল উমাইয়া খেলাফতকালে, যে সমস্ত বড়, বড় পদ ছিল, ওই পদে কিন্তু কেবলমাত্র আরবরাই কিন্তু নিয়োগ হতো। ঠিক আছে? কিন্তু আব্বাসীয় যুগে একটু আলাদা। আব্বাসীয় যুগে কি ছিল? আব্বাসীয় যুগের খলিফারা এই যে বৈষম্য, যে আমাদের খিলাফতে বা আমাদের মিনিস্টারি পদে কেবলমাত্র আরবরাই বসবে, এই নীতি তারা পরিহার করেছিল। মানে এইরকম বৈষম্য তাদের মধ্যে ছিল না। ঠিক আছে? তাহলে আব্বাসীয়রা কি করত? আব্বাসীয়রা তারা যেকোনো উপযুক্ত ব্যক্তিকে, ঠিক আছে? সে যদি মিনিস্টারি পদের জন্য বা উঁচু, উঁচু পদের জন্য যদি সে মানে এলিজিবল হয় বা বড়, বড় পদের জন্য যদি এলিজিবল হয়, যেকোনো ব্যক্তি হতে পারে। সেই এলিজিবিলিটি যদি তার মধ্যে থাকে বা যোগ্যতা যদি থাকে, সেক্ষেত্রে তাকেও নিয়োগ করতেন। সে অমুসলিম হলেও তাকে নিয়োগ করতেন। এই হচ্ছে একটা বিষয় যেটা আমাদের উমাইয়া খলিফাদের সাথে আব্বাসীয় খলিফাদের মধ্যে একটা বড় রকম একটা পার্থক্য এনে দেয়। ওকে? তাহলে আমি এই বিষয়টা আরো একবার তোমাদের বলে রাখি যে উমাইয়া যুগে কি হতো? উমাইয়া যুগে খলিফারা তারা কেবলমাত্র আরবদেরকেই বড়, বড় পদে নিয়োগ করতেন। কিন্তু আব্বাসীয় যুগে সেটা আমরা দেখতে পাবো না। আব্বাসীয় যুগে কি হয়? আব্বাসীয় খলিফারা যেকোনো উপযুক্ত ব্যক্তিকে, সে যদি সেই পদের জন্য উপযুক্ত মনে হয়, তাকে কিন্তু নিয়োগ দিতেন। অর্থাৎ উচ্চ পদে তার এলিজিবিলিটি অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী, হ্যাঁ, চাই সে অমুসলিম হোক কিংবা মুসলিম হোক, সবাইকে নিয়োগ করতেন। তবে তার যোগ্যতা থাকতে হবে। এই বিষয়টা কিন্তু আব্বাসীয়রা ভালোভাবে দেখতেন। ওকে? এই ছিল আমাদের উমাইয়া এবং আব্বাসীয়দের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য। আশা করি তোমাদেরকে এই বিষয়টি বোঝাতে পারলাম। ওকে, চলো এবার আমরা আমাদের প্রথম যে বিষয় যেটার পয়েন্টটা রয়েছে, খলিফার সর্বময় কর্তৃত্ব, এটা আমরা একটু বলে নেই। দেখো, খলিফার সর্বময় কর্তৃত্ব বলতে কি বোঝায়? বিষয়টা তোমাদের ভালো করে একটু বুঝতে হবে, হ্যাঁ? দেখো, আব্বাসীয় যুগের খলিফারা ছিলেন, হ্যাঁ, সাম্রাজ্যের সর্বময় কর্তা। ঠিক আছে? তারা কিন্তু পুরো সাম্রাজ্যের আ লিডার হিসেবে তাদেরকে পাওয়া যেত। ঠিক আছে?
এই আব্বাসীয় খলিফারা তারা একাধারে যেমন শাসনকর্তা ছিলেন, সর্বোচ্চ শাসনকর্তা, ঠিক তেমনি তারা কিন্তু মুসলিম সাম্রাজ্যের একজন বড় ধর্মীয় নেতা ছিলেন। ওকে। আর এই খলিফা তিনি প্রশাসনের জন্য, হ্যাঁ, মানে তার যে শাসন কার্য, যে প্রশাসন যে বিষয়টা রয়েছে এটার জন্য বিভিন্ন উজির, ঠিক আছে, তারপরে বিচারের জন্য কাজী এবং সামরিক ক্ষেত্রে যেমন সেনাপতি, হ্যাঁ, এগুলো কিন্তু নিযুক্ত করতেন। কে করতেন? খলিফা করতেন, ঠিক আছে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, খলিফা সর্বময় মানে সমস্ত ক্ষমতার অধিকারী হলেও তিনি কিন্তু সাধারণত স্বেচ্ছাচারী হতেন না। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু ঝাপসা রয়েছে, ঠিক আছে? এইজন্য তোমাদেরকে আমি বলছি তোমরা একটু বইটা দেখবে, তোমরা প্রয়োজনে বইটা পাশে রাখতে পারো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বিষয়, খলিফা সর্বময় কর্তা, যেটা আমি বললাম, যেটুকুই বললাম এটাই এনাফ, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যে খলিফা তিনি হচ্ছেন আব্বাসীয় যুগের খলিফা ছিলেন, সাম্রাজ্যের সর্বময় কর্তা। তিনি একাধারে তিনি যেমন সর্বোচ্চ শাসনকর্তা ছিলেন, ঠিক তেমনি তিনি মুসলিম সাম্রাজ্যের সবচেয়ে বড় ধর্মীয় নেতা হিসেবে তাকে, মানে ধর্মীয় নেতা হিসেবে তাকে মাপা হতো। এবং তিনি প্রশাসনের জন্য উজির এবং বিচারের জন্য কাজী নিযুক্ত করতেন, এবং এমনকি তিনি সামরিক ক্ষেত্রে সেনাপতিও নিযুক্ত করেন, ঠিক আছে? তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হচ্ছে যে খলিফা সমস্ত বা সর্বময় ক্ষমতার অধিকারী হলেও তিনি কিন্তু সাধারণত স্বেচ্ছাচারী হতেন না। ওকে, চলো নেক্সট পয়েন্ট, উজির ও উজিরের ক্ষমতা। আচ্ছা, দেখো, উজির উজির বলতে তোমরা সকলে জানো প্রধানমন্ত্রী। হ্যাঁ, উজির বলতে প্রধানমন্ত্রীকেই উজির বলা হয়। এই খলিফার মানে পরবর্তী যে উচ্চ ক্ষমতা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন শাসনকর্তা ছিলেন উজির, ঠিক আছে? মানে খলিফার পরে যিনি খলিফা হচ্ছেন, যেটা আমরা আগের টপিকে বললাম, খলিফার সর্বময় কর্তা। এই খলিফার পরে যার স্থান রয়েছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, বা যাকে আমরা উজির বলছি, ঠিক আছে? তো খলিফার পরবর্তী, হ্যাঁ, মানে সবচেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন শাসনকর্তা হলেন উজির। তিনি কি করতেন? তার কাজ কি? তিনি আ সাধারণত খলিফার যে সমস্ত বেসামরিক দায়িত্ব ছিলেন সেগুলো পালন করতেন। অনেক সময় দেখা যায় যে খলিফাদের শাসনতান্ত্রিক ব্যাপারে, ঠিক আছে? মানে খলিফাদের যে শাসনের বিষয়গুলো থাকে, ঠিক আছে? এই শাসনতান্ত্রিক ব্যাপারে উজিরের কিন্তু সিদ্ধান্তের উপর নির্ভর করতেন। ওকে, চলো আমি আবার একবার তোমাদেরকে রিপিট করে দেই। এই উজির যেটা আমরা দেখছি, এই উজির কিন্তু, উজির শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, উজির বলতে এখানে আমরা প্রধানমন্ত্রী। তো এই উজির এনার যে স্ট্যাটাস বা এনার যে লেভেল সেটা হচ্ছে খলিফার পরের লেভেল হচ্ছে এই উজিরের। অর্থাৎ খলিফার পরবর্তী উচ্চ ক্ষমতা সম্পন্ন যে শাসনকর্তা যিনি হবেন তিনি হচ্ছেন উজির। ওকে? তার কাজ কি? তিনি সাধারণত খলিফার যে সমস্ত বেসামরিক দায়িত্ব যেগুলো আছেন সেগুলো তিনি পালন করতেন। তবে অনেক সময় দেখা যায় যে খলিফার শাসনতান্ত্রিক ব্যাপারে, ঠিক আছে, উজিরের সিদ্ধান্তের উপর নির্ভর করতেন। এখানে আরো কিছু বিষয় লেখা রয়েছে, তোমরা এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে যেগুলো বলছি, যেহেতু প্রথমে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করছি, ঠিক আছে? অতএব আমি কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করছি না। যখন আমি এমসিকিউ গুলো বলে দেবো তোমাদের, পুরো ডিটেইলস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? এর মধ্যে অনেক কোয়েশ্চেন রয়েছে, আমি সেগুলো তোমাদের পরে বলব। তবে প্রথমে তোমরা একটু বিষয়বস্তুটা জেনে নাও, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি উজির বিভাগটা একটু দেখলাম, বা উজিরের যে ক্ষমতা সেটা আমরা একটু আলোচনা করলাম। এবারে আমরা দেখব রাজস্ব বিভাগ, ঠিক আছে? যদি আমি আব্বাসের যুগে রাজস্ব বিভাগটা দেখি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এই আব্বাসের যুগে কি হয়, যে ভূমি, হ্যাঁ, তারপরে জিজিয়া, হ্যাঁ, আমদানি কর, এগুলো ছিল মূলত জাতীয় আয়ের মূল উৎস, ঠিক আছে? আর যারা এই রাজস্বগুলো আদায় করতেন, অর্থাৎ ভূমি বা জিজিয়া যেগুলো বলছি, বা আমদানি কর যেগুলো রয়েছে, এই রাজস্বগুলো যারা আদায় করতেন ওই কর্মচারীদেরকে বলা হতো সাহেবুল খারাজ। হ্যাঁ, এটা তোমরা একটু মনে রাখবে, সাহেবুল খারাজ বলা হতো। আর এই সাহেবুল খারাজের তত্ত্বাবধানে আরো অসংখ্য কর্মচারী তারা রাজস্ব আদায় করতেন, ঠিক আছে? এই আব্বাসের যুগে যে সমস্ত বিভাগ ছিল, এই বিভাগগুলোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিভাগ ছিল রাজস্ব বিভাগ। ওকে, আচ্ছা, এবারে আমি তোমাদেরকে আব্বাসীয় আমলের বা আব্বাসীয় সাম্রাজ্যের বিচার বিভাগ সম্পর্কে কিছু কথা বলবো। দেখো, এই আব্বাসীয় সাম্রাজ্যের বিচার বিভাগ যেটা রয়েছে এটা মূলত পরিচালনা করা হতো কাজীর মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ কাজী কিন্তু এটা পরিচালনা করতেন। আর প্রধান বিচারপতি যিনি ছিলেন তাকে বলা হতো কাজীউল কুজ্জাত। এটা একটু মনে রাখবে, আমরা যখন শর্ট কোশ্চেন বলবো, আলোচনা করবো, তখন এগুলো বলবো তোমাদেরকে। এরপর কি হতো, প্রত্যেক প্রদেশে একজন করে প্রধান কাজী থাকতেন। যেহেতু আমাদের এই বিচার বিভাগ যে ডিপার্টমেন্টটা আছে এটা কাজীর মাধ্যমে পরিচালনা করা হতো, অতএব প্রত্যেক প্রদেশে একজন করে প্রধান কাজী থাকতেন।
আর এই বিচার কার্যটা পরিচালনা হতো বা পরিচালিত করা হতো মূলত ইসলামিক যে নিয়ম রয়েছে, ইসলামিক নিয়ম অনুসারে এই বিচার বিভাগটা পরিচালিত হতো। ওকে, আচ্ছা এবারে যদি আমরা সামরিক বিভাগটা বলি, আব্বাসীয় শাসন ব্যবস্থার সামরিক বিভাগ, সেক্ষেত্রে তোমাদের এখানে দেখিয়ে দেয় একটু। হ্যাঁ, এই যে সামরিক পদ্ধতি এটা রয়েছে, ঠিক আছে, মিলিটারি সিস্টেম। তো যদি আমরা আব্বাসী আমলের শাসন ব্যবস্থার সামরিক বিভাগটা যদি একটু বলি, সেক্ষেত্রে সামরিক বিভাগে প্রধান থাকতেন আমাদের খলিফারা, ঠিক আছে, অধিকাংশ খলিফারাই তারা সামরিক বিভাগের প্রধান থাকতেন। এবং আব্বাসী আমলে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে বিভিন্ন মানুষদের বিভিন্ন তার যদি যোগ্যতা থাকতো বা যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তিকে তারা নিয়োগ করতেন, ঠিক আছে, এটা তোমাদেরকে বলেছি। তো আবার একবার রিপিট করছি, এই আব্বাসীয় আমলে বা আব্বাসীয়রা কি করতো, সকল শ্রেণী এবং সকল সম্প্রদায়ভুক্ত, ঠিক আছে, লোকদেরকে সামরিক বাহিনীতে নিয়োগ করতেন। হ্যাঁ, এর ফলে কি হয়েছিল, এর ফলে কি হতো, বিভিন্ন মানুষ দলে দলে তারা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সৈন্যবাহিনীতে তারা যোগদান করত। আর এই আব্বাসীয় শাসনামলে, হ্যাঁ, আব্বাসীয় শাসনামলে শাসনকালে সৈন্য যে সামরিক বিভাগটা যেটা রয়েছে, সেক্ষেত্রে সৈন্যের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক গুণে, মানে বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। আর আব্বাসীয় সৈন্যবাহিনী মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা নিয়মিত, একটা অনিয়মিত। এই দুটি দলে কিন্তু বিভক্ত ছিল, এটা মনে রাখবে। তাহলে আমরা সামরিক বিভাগটা দেখলাম যে সামরিক প্রধান থাকতেন অধিকাংশ খলিফারাই নিজেরাই প্রধান থাকতেন। আর আব্বাসীয় আমলে তারা সকল শ্রেণী বা সকল সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে তারা নিয়োগ করতেন, নিয়োগ দিতেন সামরিক বাহিনীতে। এই জন্য দলে দলে মানুষ স্বেচ্ছায় নিজ ইচ্ছে তারা সৈন্যবাহিনীতে যোগদান করত। এবং আব্বাসীয় শাসনামলে সামরিক বিভাগটা অনেকটা ডেভেলপমেন্ট হয়েছিল। এটা, আর আব্বাসীয় সৈন্যবাহিনীকে দুটো ভাগে ভাগ করা হতো, একটা নিয়মিত, একটা অনিয়মিত। ওকে, আচ্ছা এবারে তোমাদেরকে এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, বিভাগ দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে দিওয়ানুল বারিদ সম্পর্কে একটু বলি। দেখো, দিওয়ানুল বারিদ হচ্ছে ডাক বিভাগ, ঠিক আছে, যেটা আমরা বলে থাকি ডাক বিভাগ, সেটাকে আরবিতে বলা হয় দিওয়ানুল বারিদ। এই ডাক বিভাগ ছিল আব্বাসীয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিভাগ, ঠিক আছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার, এটা একটু মাথায় রাখবে। এটার মূলত কাজ কি ছিল, এটার কাজ ছিল বিশাল সাম্রাজ্যের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য উমাইয়াদের অনুকরণে ডাক বিভাগ স্থাপন করেন কারা, আব্বাসীয়রা। কেন ডাক বিভাগ স্থাপন করেন, ওই যে বললাম বিশাল সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য মূলত এই ডাক বিভাগটা স্থাপন করেন উমাইয়াদের অনুকরণে, ঠিক আছে। এটা কিন্তু তাহলে উমাইয়ারা প্রথম করেছিল, তারপরে উমাইয়াদের অনুকরণে আমাদের আব্বাসীয় খলিফারা করেন। আচ্ছা, এই দেওয়ানুল বারিদ বিভাগে যিনি প্রধান হতেন বা হেড হতেন তাকে বলা হতো সাহেবুল বারিদ, ঠিক আছে। আর এই দেওয়ানুল বারিদের মধ্যে বা পোস্টাল ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু গোয়েন্দা দপ্তর কিন্তু এর মধ্যেই ছিল। ওকে, এবারে আমরা শাসন বিভাগ সম্পর্কে কিছু কথা বলবো। দেখো, আব্বাসীয় আমলে শাসন বিভাগ মূলত সেটা শাসন বিভাগের সুবিধার জন্য, হ্যাঁ, রাষ্ট্রকে ভেঙে বা রাষ্ট্রকে কতগুলো ছোট ছোট প্রদেশে, হ্যাঁ, ভাগ করা হয়েছিল। ওকে, কারণ তোমরা সকলেই জানো যে একটা রাষ্ট্রকে পরিচালনা করা কতটা টাফ। হ্যাঁ, সেক্ষেত্রে যদি সেটা ছোট ছোট প্রদেশে ভাগ করা হয় তাহলে অনেকটা সুবিধা হয়ে যায়। হ্যাঁ, অতএব এই আব্বাসীয় আমলে এই রাষ্ট্রকে কতগুলো প্রদেশে ভাগ করা হয়েছিল এবং ওই প্রদেশের একজন করে লিডার থাকতো, প্রধান থাকতো। আর ওই প্রদেশের প্রধানকে বলা হতো আমির বলা হতো, হ্যাঁ। আর এই আমিরের অধীনে কারা কাজ করতো, মন্ত্রিসভা, ঠিক আছে, মন্ত্রিসভা আমিরের অধীনে কাজ করতো। আচ্ছা, এই আব্বাসী আমলে বিভিন্ন দপ্তর ছিল, ঠিক আছে, অনেকগুলো বিভাগ ছিল, তার মধ্যে কয়েকটি বিভাগ এগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, আব্বাসী আমলে যে সমস্ত, মানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার, ঠিক আছে, আব্বাসী আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু দপ্তর ছিল, সেগুলো হচ্ছে দিওয়ানুল জুন রয়েছে, মানে সেনা বিভাগ, ঠিক আছে, দিওয়ানুল বারিদ যেটা তোমাদের বলে দিয়েছি, ডিটেলসেই বলেছি, অর্থাৎ ডাক বিভাগ, তারপরে দিওয়ানুল রাসেল, হ্যাঁ, বোর্ড অফ করেসপন্ডেন্স অর্থাৎ পররাষ্ট্র বিভাগ, দিওয়ানুল খারাজ, হ্যাঁ, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, রাজস্ব বিভাগ, দিওয়ানুল খাতাম, বোর্ড অফ সিগনেট, আর দেওয়ানুল সুরতা, সুরতা মিন্স পুলিশ, হ্যাঁ, দেওয়ানুল সুরতা পুলিশ বিভাগ, দেওয়ানুল সাফি ও দেওয়ানুল দিওয়া, দেওয়ানুল নজর ফিল মাজালিস, দেওয়ানুল আজিমা, দেওয়ানুল আতা, দেওয়ানুল সির, দেওয়ানুল আকরিহা। এই বিভাগগুলো মূলত ছিল আব্বাসীয় শাসনামলে, আব্বাসী আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দপ্তর। আচ্ছা, এবারে তোমাদেরকে এখানে প্রাদেশিক শাসন ব্যবস্থা যেটা রয়েছে এটা একটু তোমাদেরকে বলে দেই। দেখো, প্রাদেশিক শাসন ব্যবস্থা বলতে
আমি তোমাদের আগেই বলেছি যে আব্বাসী আমলে শাসন বিভাগের সর্বোচ্চ পদে থাকতেন খলিফারা, তাই না? তবে শাসন কার্যের সুবিধার জন্য তিনি সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে দেন, অর্থাৎ রাষ্ট্রকে কয়েকটি প্রদেশে ভাগ করে দেন। প্রতিটি প্রদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য তিনি আমির নিয়োগ করতেন। তোমাদেরকে আমি বলেছি যে প্রদেশের শাসনকর্তাকে আমির বলা হতো। হ্যাঁ, আমির নিয়োগ করতেন। আর এই আমিরের কোথায় বদলি হবে বা তাদের পদোন্নতি, হ্যাঁ, বা অবনমন, এই যে বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু খলিফার হাতেই থাকতো। অর্থাৎ খলিফা ইচ্ছা মতো তাকে বদলি করতে পারবেন এবং তিনি পদোন্নতিও করাতে পারবেন। সমস্ত কিছু খলিফার হাতেই থাকতো। আর এই আমিরগণ কি করতো? আমিরগণ তাদের প্রদেশের সমস্ত কাজকর্মের যে বিষয়গুলো রয়েছে, সমস্ত কাজকর্মের কিন্তু হিসাব কিন্তু খলিফার নিকট দিতে হতো। আর এই প্রদেশের যে আমির তাকে হেল্প করার জন্য, তার কাজে সহযোগিতা করার জন্য অন্যান্য বিভাগগুলো ছিল, অন্যান্য অনেক ডিপার্টমেন্ট ছিল যেখানে অনেক কর্মচারী নিয়োগ করা হতো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আব্বাসীয় শাসন ব্যবস্থার একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। আমরা নেক্সট ক্লাসে আব্বাসীয়দের যুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতি যেটা, সেটা আমরা পড়বো। তার আগে তোমাদেরকে এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ কোশ্চেন যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে বা পড়তে হবে, একটু তোমাদের বলে দেই। দেখো, ওকে, প্রথমে তোমাদের পড়তে হবে উজির কয় প্রকার ও কি কি, এটা তোমাদের মনে রাখতে হবে। উজির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাফবিজ, একটা তানফিজ। ওকে, তোমরা সব বইয়ের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা তোমাদের পড়তে, দেখো এটা যেটা আমি বললাম এখানে লেখা রয়েছে, উজির দুই প্রকার, হ্যাঁ, একটা তাফবিজ, একটা তানফিজ। ঠিক আছে, সমস্ত কিছুই তোমাদের বইতে রয়েছে। যেহেতু এই নোটটা একটু ঝাপসা লাগছে, হ্যাঁ, পিডিএফটা আমি বললাম আর নিজের বই থেকে তুলেছি, আর ক্যামেরাটা ভালোভাবে তোলা হয়নি, একটু ঝাপসা উঠে গিয়েছে, একটু মানিয়ে নাও। তোমরা নিজের বই থেকে একটু দেখে নাও, ঠিক আছে? প্রশ্নগুলো বলছি, প্রয়োজনে তোমাদের বইতে দাগ দিয়ে নাও। ওকে, তাহলে উজির কয় প্রকার ও কি কি? দুই প্রকার, একটা তাফবিজ, তানফিজ। আচ্ছা, তারপরে তোমাদের পড়তে হবে তাফবিজ উজির কাকে বলে। তাফবিজ উজির বলা হয় যার ক্ষমতা অসীম, অর্থাৎ অসীম ক্ষমতা সম্পন্ন উজিরকে তাফবিজ বলা হয়। আর তানফিজ উজির বলা হয় সীমাবদ্ধ ক্ষমতা, অর্থাৎ যার ক্ষমতা সীমাবদ্ধ রয়েছে, এই সীমাবদ্ধ ক্ষমতা সম্পন্ন উজিরকে কি বলবো? আমরা তানফিজ উজির বলবো। ওকে, নেক্সট, পুলিশ প্রধানকে কি বলা হয়? হ্যাঁ, পুলিশ প্রধানকে বলা হয় সাহেবুল শুরতা। সর্বপ্রথম কে মুহতাসিব দফতর সৃষ্টি করেন? খলিফা মাহাদি। ওকে, আচ্ছা, তারপরে তোমাদের পড়তে হবে দেওয়ানুস সাহাফি দপ্তরটি কি দেখাশোনা করতেন? রাজ সম্পত্তি দেখাশোনা করতেন। দেওয়ানুদ্দিয়া কি? দেখো, দেওয়ানুদ্দিয়া হলো খলিফার ব্যক্তিগত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব ছিল যার উপর, তিনি হচ্ছে দেওয়ানুদ্দিয়া। ওকে, নেক্সট, দেওয়ানুন নজর ফিল মাজালিস, হ্যাঁ, এই দপ্তরের প্রধান কে ছিলেন এবং এই দপ্তরটি কখন বা কার সময় গঠিত হয়েছিল? আচ্ছা, এই দপ্তরটি মূলত খলিফা হারুন আর রশিদের সময়, হ্যাঁ, গঠন করা হয়েছিল। আর এই দপ্তরের প্রধান ছিলেন জাফর। ঠিক আছে, দেওয়ানুল আজিমা কে কেন প্রতিষ্ঠা করেন? খলিফা মাহাদি কেন্দ্রের ও প্রদেশের হিসাবপত্র পরীক্ষা করার জন্য দেওয়ানুল আজিমা প্রতিষ্ঠা করেন। ওকে, খলিফা মাহাদি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন? হিসাবপত্র পরীক্ষা করার জন্য। নেক্সট, কাজীউল কুজ্জাত কাকে বলে? কাজীউল কুজ্জাত বলা হয় প্রধান কাজীকে কাজীউল কুজ্জাত বলা হয়, তোমাদেরকে আমি বলেছিলাম। কোন ব্যক্তি কাজীকে সাহায্য করতেন? আদল নামে এক শ্রেণীর কর্মচারী। ওকে, আদল, আদল নামে এক শ্রেণীর কর্মচারী, তারা কাজীকে, হ্যাঁ, সহযোগিতা করতেন। তোমাদেরকে যে কোশ্চেনগুলো আমি বলছি সমস্ত কোশ্চেন কিন্তু বইতে দেওয়া রয়েছে, এবং আমি কিন্তু একদম যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি। ওকে, আচ্ছা, সম্রাট নাইসিফরাসের বিরুদ্ধে খলিফা হারুন আর রশিদের সময় অভিযান চালনা করেন, তখন তার অধীনে কতজন সৈন্য ছিল? হ্যাঁ, 1,35,000 বেতনভোগী সৈন্য ছিল। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের পড়তে হবে আব্বাসীয় খলিফা আস-সাফফার সময়ে সৈন্যদের বেতন বাৎসরিক কত দিরহাম ছিল? 960 দিরহাম। ওকে, 960। খলিফা হারুন আর রশিদের রাজত্বকালে পদাতিক সৈন্যের বেতন মাসিক ও বার্ষিক কত ছিল? ঠিক আছে, আচ্ছা, বার্ষিক ছিল 720 দিরহাম এবং মাসিক ছিল 60 দিরহাম। ওকে, মাসিক 60 দিরহাম এবং বার্ষিক ছিল 720 দিরহাম। খলিফা মামুনের সময় পদাতিক সৈন্যের বেতন মাসিক ও বাৎসরিক কত ছিল? মাসিক ছিল 20 দিরহাম এবং বাৎসরিক ছিল 240 দিরহাম। ওকে, আচ্ছা, নেক্সট, মুরতাজিকা কি? মুরতাজিকা হচ্ছে নিয়মিত সৈন্যকে
মুরতাজিকা বলা হতো। নিয়মিত সৈন্য, আমি তোমাদেরকে বললাম যে সৈন্যদেরকে দুটো ভাগে ভাগ করা হতো, একটা নিয়মিত একটা অনিয়মিত। সো নিয়মিত সৈন্যকে কি বলা হতো? মুরতাজিকা বলা হতো। আচ্ছা নেক্সট, মুতাতাব্বিরা কাকে বলা হতো? মুতাতাব্বিরা হচ্ছে স্বেচ্ছাসেবক সৈন্যকে মুতাতাব্বিরা বলা হতো। আচ্ছা আরিফ কি? আরিফ হচ্ছে প্রতি 10 জনে একজন নেতাকে আরিফ বলা হতো। নাকিব কি? নাকিব হচ্ছে প্রতি 100 জনে একজন নেতাকে নাকিব বলা হতো। কায়েদ কি? কায়েদ হচ্ছে প্রতি 1000 সৈন্যে একজন নেতাকে কায়েদ বলা হতো। ওকে। আচ্ছা রেশমের তৈরি কালো টুপি কে প্রবর্তন করেন? খলিফা মানসুর। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আসে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখো মাথায় শ্বাস ছিল রেশমের তৈরি কালো টুপি খলিফা মানসুরের প্রবর্তন করেন। খলিফা মানসুর এর প্রবর্তন করেন। সো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে রেশমের তৈরি কালো টুপি কে প্রবর্তন করেন? অ্যান্সার হয়ে যাবে খলিফা মানসুর। আচ্ছা এখানে তোমরা একটা বিষয় মনে রাখবে যে কোন যুগকে ঐতিহাসিকগণ স্বর্ণযুগ বলেছেন, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আব্বাসীয় যুগকে। হ্যাঁ, আব্বাসীয় যুগকে ঐতিহাসিকগণ কি বলেছেন? স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ভিডিওতে আব্বাসীয়দের যুগে জ্ঞান বিজ্ঞান উন্নতি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমে কনসেপ্ট ক্লাস দেবো, তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।